সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমরা পড়ব মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিংয়ের রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ অ্যাজমা। অ্যাজমার সাথে সবাই আমরা কম বেশি সবাই পরিচিত। তবে অ্যাজমা সম্পর্কে আমাদের অনেকের অনেক ভুল ধারণা আছে। তবে আজকে আমরা সঠিকভাবে জানবো এবং খুব বিস্তারিতভাবে পড়বো অ্যাজমা, কারণ অ্যাজমাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে অনেক মানুষের অ্যাজমা হয়ে থাকে। তো আমি দেরি না করে এখন শুরু করব। অ্যাজমা কাকে বলে? অ্যাজমা ইজ এ ক্রনিক লাং ডিজিজ দ্যাট ইনফ্লামস ইজ এ ন্যারো দ্য এয়ারওয়ে। তাহলে কি বলতেছে? অ্যাজমা একটা ক্রনিক ডিজিজ, অনেক দিন ধরে লাং ডিজিজ, ফুসফুসের একটা লাং ডিজিজ, যেখানে ইনফ্লামেশন হয়, প্রদাহ সৃষ্টি হয় এয়ারওয়ের ভিতরে। এয়ারওয়েটা কি হয়? ন্যারো হয়ে যায়, মানে ন্যারো মানে চিকন হয়ে যায়। যদি কেউ জিজ্ঞায় হোয়াট ইজ অ্যাজমা, অ্যাজমা ইজ এ ক্রনিক লাং ডিজিজ দ্যাট ইজ ইনফ্লাম অর ন্যারো দ্য এয়ারওয়ে। আবার বলতেছি, অ্যাজমা ইজ এ ক্রনিক লাং ডিজিজ দ্যাট ইনফ্লামস অ্যান্ড ন্যারো দ্য এয়ারওয়ে। দ্যাট ইনফ্লামস প্রদাহ সৃষ্টি করে, অ্যান্ড ন্যারো মানে কি সেটাকে সংকুচিত করে বা চিকন বা ছোট করে দেয় দ্য এয়ারওয়ে। কোনটা? এয়ারওয়ে, শ্বাসনালী, যেটা আমাদের, সেটার মাধ্যমে আমরা শ্বাস নিয়ে থাকি। দেখেন এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে দেওয়া আছে পিকচারটা, যেটা কি বলতেছে যে মিউকাস মেমব্রেন দ্বারা খিশির আস্তে আস্তে ন্যারোইং হয়ে গেছে, মিউকাস মেমব্রেন লাইনিং অ্যান্ড লুমেন। হ্যাঁ, আর এখানে আছে কি কন্ট্রাক্টেড স্মুথ মাসেল, হ্যাঁ কন্ট্রাক্টেড করবে। তারপরে লিখেছে ব্লাড ভেসেল ইনফ্লেটেড বাই ইমিউনোসেল, ইনফ্লামেশন অ্যান্ড সয়েলিং, এই আস্তে আস্তে ইনফ্লামেশন এবং সয়েলিং হচ্ছে এক্সেস মিউকাস। তবে সংজ্ঞাটা আবার মুখস্থ করি, আমরা ক্লাসে মুখস্থ করে যাব। ইনফ্লামেশন অফ দ্য, এক কথায় বলতেছে, ইনফ্লামেশন অফ দ্য এয়ারওয়ে ইজ কল্ড অ্যাজমা। এটা যদি কেউ কেউ বলে তাহলে ভুল না। ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য লাং ডিজিজ দ্যাট ইজ ইনফ্লাম অ্যান্ড ন্যারো দ্য এয়ারওয়ে। এখন আমরা পড়ব ব্রঙ্কিয়াল অ্যাজমা। এর আগে আমরা পড়েছি অ্যাজমা সংজ্ঞাটা আমরা পড়েছি। অ্যাজমা ইজ এ ক্রনিক লাং ডিজিজ দ্যাট ইজ ইনফ্লাম অ্যান্ড ন্যারো দ্য এয়ারওয়ে। এখন আমরা পড়ব ব্রঙ্কিয়াল অ্যাজমা কাকে বলে। ব্রঙ্কিয়াল অ্যাজমা, ডেফিনিশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। অ্যাজমা ইজ এ ক্যারেক্টারিস্টিক বাই ক্রনিক এয়ারওয়ে ইনফ্লামেশন। তাহলে বলতেছে অ্যাজমাটা হলো একটা ক্রনিক ক্যারেক্টারিস্টিক, যার বৈশিষ্ট্য থাকবে কি? ক্রনিক এয়ারওয়ে ইনফ্লামেশন হুইচ ইজ দ্য এয়ারওয়ে হাইপার রেসপন্সিভ। তো এয়ারওয়েটা কী হবে? যেহেতু দ্রুতই ইনক্রিজ মানে বাড়বে, এয়ারওয়ে হাইপার রেসপন্সিভ, খুব দ্রুতই বারবার কি দ্রুত কাজ করতে যাবে। লিডিং টু সিমটম, তার ফলে কী হবে? হুইজ হবে, শাসা করে শব্দ করবে বা গ্যার করে শব্দ করা শুরু করবে। কফ, হ্যাঁ কাশি হতে পারে, চেস্ট টাইটনেস, বুকে চাপ দিয়ে ধরতে পারে, অ্যান্ড ডিসপিনে শ্বাসকষ্ট হতে পারে। তাহলে কি বলতেছে? এখানে বলতেছে কি অ্যাজমা, ডেফিনেশন অফ অ্যাজমা। আমরা কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা পড়তেছি, কিন্তু আমরা এখন সংজ্ঞাটা পড়তেছি কি? অ্যাজমা। দেখেন, অ্যাজমা ইজ এ ক্যারেক্টারিস্টিক বাই ক্রনিক এয়ারওয়ে ইনফ্লামেশন ইনক্রিজ দ্য এয়ারওয়ে হাইপার রেসপন্সিভ লিডিং টু সিমটম অ্যান্ড উইজি, কফ, চেস্ট টাইটনেস অ্যান্ড ডিসনিয়া। তাহলে কি হইতেছে? অ্যাজমাটা হলো ক্রনিক এয়ারওয়ে ইনফ্লামেশন, যার ফলে কি হবে? একটা অতিরিক্ত সে শ্বাস নেওয়ার চেষ্টা করবে এবং তার ফলে কি হবে? শ্বাসের শব্দ করবে, কফ হতে পারে, বুকে চাপ দিয়ে ধরবে এবং তার শ্বাসকষ্ট হবে। এখানে যদি কেউ আপনার যদি অ্যাজমা আসে তো অ্যাজমাই দিবেন, ঠিক আছে? ব্রঙ্কিয়াল অ্যাজমা আমরা যদি, যেহেতু আমরা অ্যাজমা সংজ্ঞাটা পড়লাম, খেয়াল করবেন কিন্তু এখানে কিন্তু ভুল হেডিং দেওয়া আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, কিন্তু আমরা ডেফিনেশন পড়লাম অ্যাজমা, কিন্তু ডেফিনেশনটা কিন্তু অ্যাজমারই, ঠিক আছে? এখন দেখেন, তারপর হচ্ছে নর্মাল লাং অ্যান্ড অ্যাজমাটিক লাং। দেখেন এখানে মাসেল টাইটনেস থাকবে আর এখানে হলো রিল্যাক্স থাকবে, নর্মাল লাইনিং। আর হলো এখানে কি বলতেছে যে এক্সেস মিউকাস এয়ারওয়ে, হ্যাঁ জাস্ট ইজ শ্যালন দ্য লাইনিং। এখন আমরা দেখেন আরেকটা চিত্র দেওয়ার চেষ্টা করছি, নর্মাল এয়ারওয়ে, আর এটা হলো ডিউরিং অ্যাজমার সিমটম, যখন এসে ন্যারো আস্তে আস্তে কি চাপও চিকন হয়ে গেছে বা সংকুচিত হয়ে গেছে, প্রশস্ত হয় না। টাইটনেস অফ মাসেলগুলো কী হবে? খুব টাইট হয়ে যাবে। ইনফ্লাম থিকনেস, দেখেন আস্তে আস্তে থিকনেস হয়ে কি ইস্যুর পুরোটা প্রদাহ সৃষ্টি করেছে। মাসেল অ্যান্ড এয়ারওয়ে ওয়েল, আর এখানে বলতেছে থিকনিট এয়ারওয়ে অ্যান্ড ওয়েল অ্যান্ড মিউকাস অ্যান্ড মাসেল, দেখা যায় ঠিক মানে কি হয়েছে? আস্তে আস্তে গুরুত্ব হয়ে গেছে।
এখন আমরা ক্লাসিফিকেশন অফ অ্যাজমা। অ্যাজমাটা অনেক বড় টপিক, আমরা একটু দ্রুত পড়ার চেষ্টা করব। দেখেন, এক নম্বর হচ্ছে ক্লিনিক্যাল আমরা দুই ধরনের পাই, একটা অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, দুইটা নম্বর ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে অ্যাজমা কত ধরনের হলো? অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, তাহলে ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি অফ সিমটম অ্যান্ড সিভিয়ারিটির অ্যাটাক, সেটার উপর আবার কি করছে আপনার পালমোনারি ফাংশন টেস্ট, এটার উপর আবার কত ভাগ করছেন। এক নাম্বার হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাজমা, মোর দ্যান 2 উইকস, 2 সপ্তাহের বেশি যদি হয়, সরি লেস দ্যান কি বলতেছে 2 উইকস, পেশেন্ট ইজ এ সিমটম ফ্রি অ্যান্ড পিক ফ্লো রেট, হ্যাঁ ইজ নর্মাল, পিক এডেন্ডে লেখা আছে পিক এক্সপ্লোরেটরি ফ্লো রেট, হ্যাঁ নর্মাল। The patient is a may be or may not be asthma patient free from peak expiratory flow rate is a abnormal. Peak expiratory flow rate মানে হলো যে আমরা একটা পেশেন্ট যখন অ্যাজমার পেশেন্ট শ্বাস নিচ্ছে এবং শ্বাস ছাড়তেছে, এখন যে পেশেন্টটা যে ব্রেথটা ছাড়তেছে মানে নেওয়ার পরে সে যে এক্সপায়ার মানে ইনহেলেশন অ্যান্ড এক্সপাইরেশনটা যখন বের করে দিচ্ছে, তখন কি করতেছে আপনার সেই যে এই 1 মিনিটে কি পরিমাণ আপনার কতটুকু বের করতে পারতেছে এবং তার সেই রেটটা কত, সেটাই কি বলতেছে পিক এক্সপ্লোরেটরি ফ্লো রেট। আমরা পরবর্তী পড়ব এটা আসলে এটা পিক এক্সপ্লোরেটরি ফ্লো রেট, এর PEFR হবে। হ্যাঁ, মাইল্ড পারসিস্টেন্ট তাহলে কি হবে, এখানে বলতেছে কি মাইল্ড পারসিস্টেন্ট 2 থেকে 6 সপ্তাহ হবে, 3 থেকে 6 সপ্তাহ, তাহলে এটা কি হবে 2 সপ্তাহ অধিক হতে হবে। মডারেট পারসিস্টেন্ট ডেইলি, আর সিভিয়ারে কন্টিনিউয়াস। অ্যাকিউট অ্যাজমা দেখেন, মাইল্ড পারসিস্টেন্ট টেলকিন, অ্যাকিউট অ্যাজমাতে কি হবে পারসিস্টেন্ট, মাইল্ড পারসিস্টেন্ট। এখন হচ্ছে টেলকিন সেন্টেন্স, একটা শব্দ বলতে পারবে, ঠিক আছে। মডারেট অ্যাজমা টেলকিন ফেস, যে কোনো একটা ফেস বলতে পারবে। তো সিভিয়ারের ক্ষেত্রে একটা ওয়ার্ড বলতে পারবে, তাহলে প্রথমে একটা সেন্টেন্স বলতে পারবে, সেন্টেন্স থেকে কমে আসবে কি একটা ফেস, তারপর একটা ওয়ার্ড। স্পেশাল ভেরিয়েন্ট অ্যাজমার মধ্যে আছে এক্সারসাইজ ইনক্লুড অ্যাজমা, যদি কেউ অতিরিক্ত মানে জিম করে সেক্ষেত্রে তার অ্যাজমা যদি হয়। ড্রাগ ইনজুরি অ্যাজমা, কিছু কিছু ড্রাগ খেলে তার অ্যাজমা হতে পারে। সিজনাল অ্যাজমা যেমন কোল্ড, হ্যাঁ অনেক সময় শীতের সময় হয়, গরমের সময় হয়। কফ ভেরিয়েন্ট অ্যাজমা অতিরিক্ত কাশির কারণে হতে পারে। প্রেগনেন্সিতে তার অ্যাজমা হতে পারে, কারণ হলো যে তার প্রেগনেন্সির সময় যে আমাদের যে বাচ্চাটা গ্রোথ হয় তখন ওটা লাঞ্চের উপর কি প্রেশার পড়ে, সেটার জন্য হতে পারে। এখন পড়বো আমরা এটিওলজি অফ অ্যাজমা, তার মানে কজের কারণে কি পড়বো আমরা, যেটা বলতেছি এক নম্বর জেনেটিক ফ্যাক্টর, আমাদের মা বাবা যদি কারো থাকে জিনগত, বাবা মার সাথে হতে পারে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এনভায়রনমেন্ট থেকে হতে পারে। অ্যালার্জিক, যেমন পুলেন গ্যাস এবং টি, হ্যাঁ যে বিভিন্ন ধরনের গ্যাসের কারণে হতে পারে। মোল্ডস অ্যান্ড সাম ফাঙ্গি, বিভিন্ন ধরনের ফাঙ্গাস যেখানে আমাদের ল্যাবরেটরি আছে সেখানে হতে পারে। হেয়ার ফেদার্স অ্যান্ড ডগস, ইটস অ্যান্ড বার্ডস, বিভিন্ন কি কুকুর এবং ইয়ের খাবার এবং বার্ডসের যে চুল, এগুলো থেকে হতে পারে। হোক ডাস্ট, মাইটস, হ্যাঁ মাইটস থেকে হতে পারে। ইরিটেন্টস থেকে হতে পারে, ইরিটেন্টস যেসব খাবার খেলে বা যে সব কিছু খেলে তার কি হতে পারে, যেমন টোবাকো স্মোক, তারপর উড স্মোক, পারফিউম, স্প্রে, পেইন্টস ইত্যাদি থেকে আপনার হতে পারে। এখন পড়বো তাছাড়া আছে কি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে, ভাইরাল ইনফেকশন, কমন কোল্ড। আদার্সের মধ্যে আছে এক্সারসাইজ, সার্টেন ড্রাগ, NSAID, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেমন আমাদের যেটা বলতেছে পেন কিলার। চেঞ্জ ইন সিজন, ওয়েদার অ্যান্ড টেম্পারেচার, আপনি এক সিজন আছেন, এক সিজন থেকে এক দেশ থেকে আরেক দেশে গেছেন, সেই থেকে আবহাওয়া একরকম, মানে বাংলাদেশের থেকে মনে করেন যে আপনার চট্টগ্রামে গেছে, সেখানে শীত মনে করেন বেশি, সেখানে হতে পারে। কন্ডিশন দ্যাট ইজ মে অ্যাসোসিয়েট দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা, কী কী কন্ডিশনের সাথে আপনার ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে, যেমন অ্যাট্রোপিক ডার্মাটাইটিসের কারণে হতে পারে, আমাদের যদি চর্মরোগ হঠাৎ করে যদি কোনো চর্মরোগের কারণে অনেক সময় হয়, অ্যালার্জিক রাইনাইটিসের কারণে হতে হচ্ছে নাক দিয়ে পানি পড়তেছে, রাইনাইটিস মানে নাক দিয়ে পানি পড়া। তারপর বেসিক্যালি অ্যালার্জিক কনজাক্টিভাইটিস, যদি অ্যালার্জিক কনজাক্টিভা হয় আমরা কনজাক্টিভাইটিস এর আগে পড়েছি, সিওপিডি কারণে হতে পারে। করপালমনি, হ্যাঁ এটা একটা হার্ট ডিজিজ এবং লাং ডিজিজ, হার্ট ডিজিজের কারণে হতে পারে। করপালমনি একটা হার্ট ডিজিজ। তারপর বলতেছে কি ডায়াবেটিক মেলাইটাস, হাইপারটেনশন ইত্যাদির কারণে আপনার কি এই অ্যাজমা হতে পারে। প্যাথোফিজিওলজি, এয়ার ফ্লো লিমিটেশন আস্তে আস্তে এয়ার ফ্লোটা লিমিটেশন আস্তে আস্তে কমে যাবে। তো এয়ারওয়ে হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড ডিউ টু ব্রঙ্কিও কনস্ট্রাকশন অ্যান্ড ওয়াইড রেঞ্জ অফ নন স্পেসিফিক স্টিমুলাই, এক্সারসাইজ অ্যান্ড কোল্ড এয়ার, তাহলে কী হতেছে অধিক পরিমাণে যদি আপনার এক্সারসাইজই করেন তাহলে কনস্ট্রাকশন কী চেপে যাবে, আস্তে আস্তে ছোটো হয়ে যাবে, এক সময় কী হবে তার ইনফ্লামেশন তৈরি হবে। এখন আমরা পড়ব হিস্ট্রি অফ অ্যাজমা পেশেন্ট, কী কী হিস্ট্রি নিয়ে আপনার কাছে আসবে। প্রথমত এজ অফ অনসেট, হ্যাঁ
হঠাৎ করে দেখ যে কোনো বয়সের যে কোনো মানুষেরই হতে পারে। ডায়ুরিনাল ভেরিয়েশন রেসপিরেটরি ডিস্ট্রেস অরসান ইন মর্নিং, সাধারণত ভেরিয়েশন সাথে কি সকালবেলা কি হবে, তার প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে। প্রিসিপিটিং ফ্যাক্টর কি করলে বাড়বে, ফ্যাক্টর সিজনাল চেঞ্জ, কোল্ড, হট ওয়েদার, পোল্যান অ্যান্ড ডাস্ট পার্টিকেল। তাহলে কি হতেছে, আমাদের কোল্ডে হতে পারে, হট ওয়েদার অতিরিক্ত গরমে হতে পারে, পোল্যান্ড দূষিত কারণে হতে পারে, ডাস্ট পার্টিকেল জীবাণুযুক্ত যেমন দূষিত মানে ধুলাবালির কারণে হতে পারে, হিস্ট্রি অফ অ্যালার্জি যে কোনো অ্যালার্জি, যেমন অনেক আছে যে চিংড়ি মাছ খাইলে হয়, আবার কি তেলাপিয়া মাছ খেলে, পুঁইশাক খেলে অ্যালার্জি হয়, সেক্ষেত্রে হতে পারে। তারপর ড্রাগ, যেসব ড্রাগ খাইলে তার অ্যালার্জি হতে পারে এবং অ্যাজমাটা বাড়ে, সেই ধরনের ড্রাগ অ্যাভয়েড করতে হবে। তারপর বলতেছে কি অকুপেশন, যে অকুপেশনে কাজ করে, যেমন মনে করেন যারা মিল ফ্যাক্টরি আছে, হ্যাঁ, তুলার মিল আছে, পাটের মিল আছে, তারপর ধানের মিল আছে, বিভিন্ন পেইন্টের মিল আছে, তারপর হচ্ছে রঙের মিল আছে, সেই সব কারণে হতে পারে। হিস্ট্রি অফ ইনহেলার অ্যান্ড ব্রঙ্কিওডাইলেটর, ব্রঙ্কিওডাইলেটর মিনস হলো যে ইপ্রেক্টোব্রোমাইড, যেমন কি উইন্ডেল প্লাস নামে আছে, সালবেটামল যেমন কি আছে, তারপর ইপ্রেক্টোব্রোমাইড ইমপ্লেক্স নামে, এগুলো তারা ইউজ করবে। বলবে এসা মেবি ফিভার অ্যান্ড একজিমা, অনেক সময় তার কি জ্বর থাকতে পারে, আবার একজিমা থাকতে পারে। এখন আমরা পড়ব সিমটম অফ অ্যাজমা, যেটাকে বলতে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যান্ড ডিসপেনিয়া। তার বলতেছে কি কফ থাকবে, প্রচণ্ড শ্বাসকষ্ট থাকবে, কাশি থাকবে, শ্বাস করে শব্দ নিয়ে করে সে শ্বাস নিবে, বুকটা কি হবে, খুব কি চেপে ধরে থাকবে। তারপরে সাইনের মধ্যে পেশেন্ট ইজ এ আপরাইট পজিশন, বসে যাবে। হ্যাঁ, সেন্ট্রাল সাইনোসিস, একেবারে সেন্ট্রাল সাইনোসিস, চোখে মুখে তার কি অক্সিজেনের অভাবটা বোঝা যাবে। এবং পালসের মধ্যে ক্ষেত্রে টেকিকার্ডিয়া অ্যাবভ দ্য 90 বিট পার মিনিট। ইন এ সিভিয়ার কেস বেডিকার্ডিয়া, অধিকাংশ হলে বেডিকার্ডিয়া হয়, 60-এর নিচে চলে আসবে। পালস হচ্ছে প্যারাডক্সাস, পালস অফ প্যারাডক্সাসে তোমরা অবশ্যই ফান্ডামেন্টাল পড়েছো, তো পালসেস প্যারাডক্সাস হবে। দুইটা আমাদের হাতের মধ্যে পালসের মধ্যে কি হবে, তার ভেরিয়েশন দেখা দিবে। নেক্সট সেশনে আমরা পড়ব রেসপিরেটরি সিস্টেমে আমরা ইন্সপেকশন, পালসপেশন, পারকাশন অ্যান্ড নসকালটেশনটা পড়ব। সে পর্যন্ত তোমরা আশা করি আমার সাথেই থাকবে।